একেবারে মাইনকা চিপায় পড়লে যে অবস্থা হয় ঠিক সেই অবস্থা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। ইরানের একের পর এক মিসাইলসের আঘাত সহ্য করতে না পারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বর্তমান ইরানের হাতে পায়ে ধরতেছে এবং তারা কোনোরকমভাবে একটা 15 দফা শান্তি প্রস্তাব রেডি করছে, যেই শান্তি প্রস্তাবে তারা যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধ করার জন্য দিয়েছে। তো এই যে শান্তি প্রস্তাব সেটা কিন্তু একেবারে উড়ু খবর নয়। বিশ্বের যে প্রধান প্রধান সংবাদপত্র যেমন দি নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স, এই রকম আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু এই কথাগুলো উঠে আসছে। তো এই প্রস্তাবটি মূলত পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে পাঠানো হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলেছে। তো বন্ধুরা, আসেন আমরা দেখে নেই যে আসলে এই 15 দফা যে শান্তি প্রস্তাব, এই 15 দফা শান্তি প্রস্তাবের মধ্যে কী জিনিস আছে আর এই জিনিসপত্র ইরানের ওপরে কীরকম প্রভাব ফেলতে পারে। তো প্রথম যে বিষয় সেটি হলো পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে। তো তারা শান্তি প্রস্তাব আনছে, কিন্তু প্রথম যে কন্ডিশন দিয়েছে সেই শর্ত অনুযায়ী দেখা যায় যে ইরানকে তার সমগ্র পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র যেমন বুশেহর, নাতানজ, ফোর্দো এগুলোকে স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে এবং তারা ইতিমধ্যে যেই যতটুকু ইউরেনিয়াম মজুত করেছে সেটাও দেশের বাইরে পাঠাতে হবে। অর্থাৎ আপনারা ইতিমধ্যে জানেন যে ইরানে কিন্তু ইতিমধ্যে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রায় 440 কেজি কিন্তু তারা ইতিমধ্যে সমৃদ্ধকরণ করে ফেলছে। তো এখন এই সত্য মাইনা নিলে ইরানকে এই উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে। ইরান কি এটা রাজি হবে? আপনারা বলেন তো ভাই। 2 নম্বর বিষয় হলো যে ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ। এই ক্ষেপণাস্ত্রের একের পর এক হামলায় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো দিশেহারার অবস্থা হয়ে গেছে। বিশেষ করে সর্বশেষ যে দিয়াগো গার্সিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে যে আক্রমণটা ইরান করেছে সেটা তো একেবারে দেখার মতো আক্রমণ। প্রায় 4,000-5,000 কিলোমিটার পার হয়ে একটা ক্ষেপণাস্ত্র এসে ভারত মহাসাগরের মধ্যে পড়েছে। তো এতে বোঝা যায় যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপণে ইরান কতটা শক্তিশালী। এখন এই যে চুক্তির কথা বলা হয়েছে, শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তি 2য় দফায় বলা হয়েছে যে ইরানকে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং পরীক্ষা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। তো ইরান এই সত্ত্বে রাজি কখনো হবে না, এটা আমার বিশ্বাস। তো আপনারা কি মনে করেন, ইরানকে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ এবং এই পরীক্ষা থেকে নিজেকে বিরত রাখবে কিনা? কী মনে হয় আপনাদের? কমেন্টে জানান। 3 নম্বর যে বিষয় সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব চায় যে হরমুজ প্রণালীকে মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসাবে ঘোষণা করা হোক এবং আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য এটিকে স্থায়ীভাবে উন্মুক্ত রাখা হোক। অর্থাৎ এতদিন ধরে যে হরমুজ প্রণালী ইরানের নিজেদের আওতায় ছিল, সেটাকে এই চুক্তি যদি ইরান মানে তাহলে এটাকে দেশের বাইরে অর্থাৎ ইরানের যে নিজস্ব নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণের বাইরে দিতে হবে। ইরানের মাথায় কি পাগলে কামড়াইছে যে ইরান এই সত্য মেনে নেবে? আসলে এটা মানার মতো সত্য না। ইরানের মতো একটি দেশের জন্য এটি মেনে নেওয়া মানে নিজের আত্মহত্যার শামিল। তারপরে যে বিষয়টা হয়েছে সেটা হলো প্রক্সি গোষ্ঠীর সহায়তা বন্ধ করতে হবে। আপনারা জানেন যে ইরান হিজবুল্লাহ, হামাস, হুতি এর মতো আঞ্চলিক গোষ্ঠীগুলোকে টাকা পয়সা দেয় এবং অর্থ দিয়ে সহায়তা করে থাকে। তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং যে তাদের মিত্রদেশ ইসরায়েল, তারা বলছে যে এরকম হিজবুল্লাহ, হামাস, হুতি এদেরকে অস্ত্র দেওয়া যাবে না, টাকা পয়সা দিয়ে সহায়তা করা যাবে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এই হিজবুল্লাহ, হামাস এবং হুতি এর মতো এই আঞ্চলিক গোষ্ঠীগুলো ইসরায়েলের জন্য নিরাপত্তা হুমকি। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ যে একটা সত্য আরোপ করা হয়েছে সেটা হলো আন্তর্জাতিক আণবিক সংস্থা যেটা আছে IAEA, এইটাকে একটা পাওয়ার দিতে হবে, যে পাওয়ার বলে ইরানের যে কোনো স্থাপনায় এই IAEA অর্থাৎ আন্তর্জাতিক আণবিক সংস্থা নিঃশর্তভাবে যে কোনো সময় পরিদর্শন করতে পারবে। তো প্রথম এই 15টা সত্যের মধ্যে এইগুলি হলো তো মূল সত্য। আর এর কারণে ইরান আসলে কী পাবে এটাও আমাদের একটা দেখার বিষয়। তো ইরান কী পাবে তার মধ্যে প্রথম আছে ইরান থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। অর্থাৎ আপনারা জানেন যে ইরানি তেল, ইরানি জিনিসপত্রের উপরে আন্তর্জাতিকভাবে বিভিন্ন রকম নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেশ আরোপ করে রেখেছিল। তো ইরান যদি এই সত্য মেনে নেয়, শান্তি চুক্তির সত্য, তাহলে ইরানের ওপর যত রকমের অর্থনৈতিক ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ছিল সেগুলো তুলে দেওয়া হবে। 2 নম্বর বিষয় হলো ইরানে যে বেসামরিক পারমাণবিক কেন্দ্রগুলো আছে যারা বিদ্যুৎ উৎপাদন করে,
সেই বিদ্যুৎ উৎপাদনকারী বেসামরিক পারমাণবিক যে কেন্দ্রগুলো সেগুলোকে আন্তর্জাতিক তদারকি করা হবে এবং ইরানের জ্বালানি চাহিদা মেটাতে বেসামরিক পারমাণবিক কর্মসূচিকে সচল রাখতে আন্তর্জাতিকভাবে সহযোগিতা করা হবে। এরপরে বিষয় হলো যে ইরানের যে যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি আছে সেটাকে পুনরুদ্ধার করার জন্য পশ্চিমা বিভিন্ন বিনিয়োগ ইরানে করা হবে এবং বাণিজ্যের সুযোগ ইরানকে দেয়া হবে। তো এখন এখানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটের সৃষ্টি হয়েছে এবং এই রাজনৈতিক প্রেক্ষাপটটাকে বিশ্লেষণ করতে হবে। এখানে কয়েকটা দেশ জড়িত, প্রথমত ইরান, দ্বিতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে আছে ইসরায়েল, মধ্যেখানে মধ্যস্থতাকারী দেশ হিসাবে আবির্ভূত হয়েছে আবার পাকিস্তান। তো দেখি ট্রাম্পের চিন্তাভাবনা কী। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবকে মনে করে একটা চূড়ান্ত নিষ্পত্তি। সে অলরেডি বলছে যে এটা চূড়ান্ত নিষ্পত্তি হিসাবে এই চুক্তিকে আমরা দেখছি। বিভিন্ন রকম গবেষক এবং বিশ্লেষকদের মতে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি একদিকে সামরিক চাপ হিসাবে অপারেশন এপিক ফিউরি রাখতেছে, অন্যদিকে বড় অর্থনৈতিক টোপ দিয়ে ইরানকে আলোচনা টেবিলে আনতে বাধ্য করতেছেন তিনি। তো এটা হলো ওনার যে ডিপ্লোমেসি বা ওনার যে কূটনৈতিক চাপ, সে কূটনীতি। কিন্তু আসলে ইরানকে কি এই অর্থনৈতিক টোপ দিয়ে আটকানো যাবে কি না সেটাও দেখার বিষয়। তারপরে বিষয় আছে যে পাকিস্তানের ভূমিকাটা এখানে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে পাকিস্তানের সাথে কিন্তু তেহরান এবং ওয়াশিংটন দুই জায়গারই সম্পর্ক বেশ ভালো। তো পাকিস্তান এখানে প্রধান মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে, অর্থাৎ মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের নামই সব জায়গায় আমরা শুনতে পাচ্ছি। তো দেশটির সেনাপ্রধান জেনারেল ওসিম মুনির এই শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আর ইরানের বর্তমান অবস্থান কি? ইরান কি আসলে এরকম একটা মেনে নেবে? এরকম সত্যগুলো ইরান মেনে নেবে? এই সত্যগুলো কিন্তু ইরানের জন্য আত্মঘাতী। তো ইরান সরাসরি কিন্তু আলোচনার খবর অস্বীকার করে দিয়েছে এবং একে সাধারণত একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসাবে ইরান অভিহিত করেছে। তবে দেশের অভ্যন্তরীণ যে বিদ্যুৎ সংকট এবং অর্থনৈতিক যে চাপ, সেই চাপের কারণে পরোক্ষভাবে হয়তো তারা এই চুক্তিটা বিবেচনা করে দেখতেও পারে। কারণ আপনারা জানেন যে একটা দেশ যখন আন্তর্জাতিকভাবে একগড়ে হয়ে পড়ে তখন কিন্তু ওই দেশে বিশেষ করে খাদ্য চিকিৎসা এই দুইটার বিষয় কিন্তু খুবই প্রকট হয়ে দাঁড়ায় এবং দুর্ভিক্ষ কিন্তু খুব অবিসম্ভবী কারণ হয়ে দাঁড়ায়। তো সেরকম পরিস্থিতিতে যদি ইরান পড়ে যায় তখন কিন্তু ইরান আসলে এই চুক্তি সত্যগুলো মেনে নিতে বাধ্য হবে। এরপর যে রয়েছে যে সেটা হলো ইসরায়েল। আপনারা জানেন যে মার্কিন মিত্র হলো ইসরায়েল কিন্তু এই যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাবে কিছুটা অবাক হয়ে গেছে। এখন তারা ইরানের সমগ্র সামরিক সক্ষমতা ধ্বংস করার পক্ষে হলো ইসরায়েল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বুঝে গেছে যে ইরানকে ধ্বংস করা অতটা সহজ না। যাদের কাছে হরমুজ প্রণালী আছে, হাজার হাজার মিসাইলস রয়েছে, তাদেরকে ধ্বংস করে দেয়া অত সহজ না। এটা ছেলের হাতে মোয়া না যে চাইলেই পেয়ে গেলাম। তো ভবিষ্যতে কি হবে এটা একটা বিষয় যে আসলে এই চুক্তি কোন দিকে যাইতে পারে, ভবিষ্যৎ কী। তো আমরা যদি বলি এই ভবিষ্যতের যে প্রধান বাধা সেটি হবে অবিশ্বাস। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না ইরানও আবার বিশ্বাস করে না মার্কিন যুক্তরাষ্ট্রে, আর ইসরায়েলে তো কেউই বিশ্বাস করতে চায় না। তো এখন ইরান মনে করে যে আগে যে JCPOA একটা চুক্তি হয়েছিল সেই চুক্তির থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সরে আসছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি করার পর নিজেই প্রথমে চুক্তি ভাঙলো। তো ইরানের কোন দুঃখে কোন ঠেকা বসছে যে ইরান আবার ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করবে, আবার যে চুক্তি ভাঙবে না এর কোনো গ্যারান্টি আছে নাকি? তো মার্কিন যুক্তরাষ্ট্রকে মূলত ইরান বিশ্বাস করতে পারতেছে না, আর এটাই স্বাভাবিক। এই জায়গায় যে কেউ থাকলে এই কাজই করতো। আর একই সাথে হরমুজ প্রণালী বা ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো জাতীয় নিরাপত্তার বিষয়গুলো ইরান কি ছেড়ে দেবে? এটা আসলে ছাড়া সম্ভব না। আপনারা জানেন যে প্রত্যেকটা দেশের নিজস্ব ভৌগোলিক ভূখণ্ড নিরাপত্তার জন্য তাদের নিজস্ব কিছু সামরিক সরঞ্জাম দরকার হয়, নিজস্ব কৌশলের দরকার হয়। তো ইরান তার ক্ষেপণাস্ত্রগুলো সেই জন্যই করেছিল যাতে করে তারা তাদের জাতীয় নিরাপত্তা এবং ভৌগোলিক নিরাপত্তাটাকে অক্ষুণ্ণ রাখতে পারে। তো এই রকম যদি চুক্তি মেনে নেয় তাহলে কিন্তু ইরানের জাতীয় নিরাপত্তা একেবারে ঝুঁকির মুখে পড়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন ইরান কি আসলে এরকম একটা শর্ত মেনে নেবে? এরকম শর্ত মেনে নেওয়া কি ইরানের জন্য ঠিক হবে? আপনারা আপনাদের মতামত জানান। তো বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা বলবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।